ওয়েলকাম টু দ্য ডিজিটাল এডুকেশন প্ল্যাটফর্মে। আজকে আমরা তৃতীয় অধ্যায় সরকারের বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়ে যা কিছু হয় সব কিছু নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে খুবই একটা ইন্টারেস্টিং একটা বিষয় বা ইন্টারেস্টিং একটা টপিক, যেটা হচ্ছে সরকারের বিভিন্ন রূপ। সরকার, আমরা জানি যে প্রত্যেকটা রাষ্ট্রের ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার জন্য অবশ্যই একটা সরকার দরকার। সেই সরকার বা বিভিন্ন ধরনের হতে পারে, সেটা এককেন্দ্রিক সরকার, যুক্তরাষ্ট্রীয় সরকার, তারপর বিভিন্ন ধরনের। তো আমরা দেখি যে সরকারের যে বিভিন্ন রূপ, সেই রূপগুলো কি কি এবং সেগুলো নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টার থেকে আমাদের প্রশ্ন আসবে 8 নম্বর, অর্থাৎ 2 যোগ 6 টোটাল 8 নাম্বার। একটা এসএ কিউ 2 নাম্বার এবং ডিটি কিউ এর হচ্ছে 6 নাম্বার। খুবই একটা সহজ একটা টপিক। আমরা বিভিন্ন একের সঙ্গে যদি আমরা দেখি যে এককেন্দ্রিক সরকার কি, তারপর যুক্তরাষ্ট্রীয় সরকার কি, তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, যেটা বর্তমান সময়ে খুবই প্রাসঙ্গিক। তো এখানে আমরা যে সরকারের বিভিন্ন রূপ, সেই রূপগুলো নিয়ে আমরা যদি একটু দেখি, যে এখানে যেমন বলা হয়েছে যে ক্ষমতা বন্টনের দিক থেকে সরকারকে দুভাগে ভাগ করা যায়: এককেন্দ্রিক সরকার, যুক্তরাষ্ট্রীয় সরকার। তাহলে আমরা যদি দেখি যে সরকারের বিভিন্ন রূপ আমরা দেখতে পাই। একটা হচ্ছে ক্ষমতা বন্টনের দিক দিয়ে। ক্ষমতা বন্টনের দিক দিয়ে সরকারকে আমরা দুভাগে ভাগ করব। একটা হচ্ছে এককেন্দ্রিক সরকার, আর একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার। এককেন্দ্রিক সরকার, যেখানে একটা মাত্র সরকার থাকবে, আর যুক্তরাষ্ট্রীয় সরকার অর্থাৎ সেন্ট্রালে একটা, স্টেট একটা। অর্থাৎ আমাদের যদি ভারতের ক্ষেত্রে দেখি, আমরা দেখব যুক্তরাষ্ট্রীয় সরকার আমাদের এখানে দেখা যায়, আমেরিকার ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রীয় সরকার। কিন্তু আমরা যদি বাংলাদেশের ক্ষেত্রে আগে দেখতাম, তাহলে সেখানে এককেন্দ্রিক সরকার। তাহলে ক্ষমতা বন্টনের দিক থেকে আমরা সরকারকে দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে এককেন্দ্রিক সরকার, একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার। এবার শাসকের সংজ্ঞার ভিত্তিতে সরকারকে আবার দুভাগে ভাগ করা হয়। একটা রাজতান্ত্রিক সরকার অর্থাৎ রাজার সরকার, যেখানে রাজা দেখা যাবে, এবং একটা হচ্ছে গণতান্ত্রিক সরকার, যেখানে জনগণের যে প্রাধান্য সেটা আমরা দেখতে পাই। উদাহরণ হিসেবে আমরা ভারতের কথা বলতে পারি, আমেরিকা, এই যেগুলো হচ্ছে গণতান্ত্রিক সরকারের উদাহরণ। এবার আইনসভার নিকট দায়িত্বশীলের প্রেক্ষিতেও আমরা সরকারকে দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার, অর্থাৎ যেখানে রাষ্ট্রপতি প্রধান ক্ষমতা ভোগ করে। উদাহরণ হিসেবে আমরা ইউএসএ কথা বলতে পারি। একটা হচ্ছে মন্ত্রী পরিষদ শাসিত সরকার, উদাহরণ হিসেবে আমরা দেখব ইন্ডিয়া। তাহলে আইনসভার নিকট দায়িত্বশীলতার প্রেক্ষিতে সরকারকে আমরা দুভাগে ভাগ করতে পারছি। একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার, আর একটা হচ্ছে মন্ত্রী পরিষদ শাসিত সরকার। মতাদর্শের ভিত্তিতেও সরকারকে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে উদার গণতান্ত্রিক সরকার, আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক সরকার। তাহলে মতাদর্শের ভিত্তিতেও আমরা সরকারকে দুভাগে, একটা হচ্ছে উদার গণতান্ত্রিক সরকার, আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক সরকার। আরেকটা যদি দেখি সর্বাধিক ক্ষমতার আদর্শের প্রেক্ষিতে সরকারকে দুই ভাগে, একটা কর্তৃত্ববাদী সরকার, একটা সর্বনিয়ন্ত্রণবাদী সরকার। যখন আমরা আলোচনা করব যে কর্তৃত্ববাদী সরকার কি এবং সর্বনিয়ন্ত্রণবাদী সরকার কি, দুটোই বলতে গেলে একই রকম, একেবারে একই বলা যায় যে দুটোই একে অপরের পরিপূরক। কর্তৃত্ববাদী সরকার, একটা হচ্ছে সর্বনিয়ন্ত্রণবাদী সরকার। তো এই বিভিন্ন ধরনের যে সরকারের যে বিভিন্ন কি কি রূপ হতে পারে, সেগুলো আমরা দেখলাম। যে ক্ষমতা বন্টনের দিক দিয়ে যদি আমরা দেখি, সরকারকে আমরা দুভাগে ভাগ করছি। একটা হচ্ছে এককেন্দ্রিক সরকার, অর্থাৎ যেখানে একটাই সরকার থাকবে। যুক্তরাষ্ট্রীয় সরকার অর্থাৎ সেন্ট্রাল, কেন্দ্রীয়, এবং রাজ্য দুটো আলাদা আলাদা সরকার থাকবে, সেটাকে আমরা যুক্তরাষ্ট্রীয় সরকার দেখব। শাসকের সংখ্যার ভিত্তিতেও সরকার দুই প্রকার, একটা হচ্ছে রাজতান্ত্রিক সরকার, আর একটা হচ্ছে গণতান্ত্রিক সরকার। আইনসভার নিকট রাষ্ট্রপতি শাসিত সরকার, যেখানে রাষ্ট্রপতি প্রধান ক্ষমতা ভোগ করে। মন্ত্রী পরিষদ শাসিত সরকার, অর্থাৎ যেখানে একটা মন্ত্রী পরিষদ থাকবে, যেমন ভারতের ক্ষেত্রে। মতাদর্শের ভিত্তিতে আমরা সরকারকে দুভাগে ভাগ করি, একটা হচ্ছে উদার গণতান্ত্রিক সরকার, একটা হচ্ছে সমাজতান্ত্রিক সরকার। আর একটা হচ্ছে সর্বাধিক ক্ষমতার আদর্শের প্রেক্ষিতে সরকার দুভাগে ভাগ করা যায়, কর্তৃত্ববাদী সরকার আর সর্বনিয়ন্ত্রণবাদী সরকার। তাহলে এই বিভিন্ন ধরনের যে সরকারের রূপগুলো, সেগুলো আমরা দেখলাম যে কি কি হতে পারে।
এবার আমরা যদি দেখি গণতন্ত্র অর্থাৎ ডেমোক্রেসি, গণতন্ত্র যদি আমরা এক কথায় বলি তাহলে যেখানে আমরা দেখব জনগণের প্রাধান্যকেই বেশি দেওয়া হয়, অর্থাৎ জনগণের যে ক্ষমতা, অ্যাকচুয়ালি যদি আমরা বলি তাহলে এই গণতন্ত্রে আমরা একটা ভোটিং যে সিস্টেম সেটা দেখব। প্রতি 5 বছর হোক, যেমন আমাদের ভারতের ক্ষেত্রে 5 বছর পর পর ভোট হয়, সেই ভোটের মাধ্যমে জনগণ তাদের মনোনীত যে প্রার্থী তাদের মধ্যে কাউকে না কাউকে সিলেক্ট করে। তো এটা আমরা গণতন্ত্র দেখব। তো গণতন্ত্রে আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্রে যদি আমরা সার্বভৌমিকতার যদি একটা ক্ষমতা দেখি সেটা হচ্ছে জনগণের হাতে। তাহলে এখানে আমরা দেখি যে একটি রাজনৈতিক আদর্শ হিসেবে গণতন্ত্র বর্তমান সময়ের প্রেক্ষিতে বহুল প্রচলিত এবং চর্চিত শব্দ। রাজনীতি বা রাষ্ট্রবিজ্ঞানে গণতন্ত্রের মতো এমন আকর্ষণীয় ও চিত্তাকর্ষক ধারণা আর নেই বললেই চলে। গণতান্ত্রিক চিন্তার প্রতি আগ্রহ, গণতন্ত্রের প্রতি বিশ্বাস, গণতন্ত্রের জন্য সংগ্রাম, গণতান্ত্রিক কার্যাবলী ও গণতান্ত্রিক শাসনের পক্ষে মানুষের সমর্থন বা আনুগত্য সবকিছুই গণতন্ত্রের ধারণাটিকে রাষ্ট্রতত্ত্বে আকর্ষণীয় করে তুলেছে। তাহলে যেটা বারবার বলা হচ্ছে যে বর্তমান সময়ে সবথেকে চর্চিত যে শব্দ সেটা হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডেমোক্রেসি। ডেমোক্রেসি শব্দটি দুটো গ্রিক শব্দ, একটা হচ্ছে ডেমোস আর একটা হচ্ছে ক্রাটস, এই থেকে আসছে। এবার গণতন্ত্রের যদি আমরা সংজ্ঞা বলি তাহলে আমরা দুভাগে দেখব, একটা হচ্ছে সংকীর্ণ অর্থে আর একটা হচ্ছে বৃহৎ অর্থে। তো সংকীর্ণ অর্থে যদি আমরা এসে দেখি যে সংজ্ঞা দেখি তাহলে আব্রাহাম লিঙ্কনের একটা বিশেষ উক্তি আছে যেটাকে আমরা বলবো গণতন্ত্র হলো জনগণের দ্বারা এবং জনগণের জন্য পরিচালিত শাসন ব্যবস্থা। উল্লেখ্য লিঙ্কন গণতন্ত্রের এই সংজ্ঞাটি পেয়েছিলেন খ্রিস্টপূর্বাব্দ 822 খ্রিস্টাব্দে গ্রিসের ক্লিয়ন প্রদত্ত গণতন্ত্রের সংজ্ঞা থেকে। অর্থাৎ যেখানে সংকীর্ণতা, যেখানে গণতন্ত্র তাহলে কি বলা হচ্ছে যে গণতন্ত্র হলো জনগণের, অর্থাৎ জনগণের এবং জনগণের দ্বারা এবং জনগণের জন্য, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, যেটাকে আমরা ইংরেজিতে এটাই বলে দিচ্ছে তার উক্তি। এই যে জনগণই হলো সরকারের উৎস, যেটা আগেই বলা হলো গণতন্ত্রে আমরা দেখব যে জনগণের যে ভূমিকা সেটাই মেন। সে কারণে সরকারকে জনগণের থেকে পৃথক করে দেখা যায় না। জনগণের দ্বারা এই শব্দ দুটির মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে গণতান্ত্রিক ব্যবস্থা এমন শাসন ব্যবস্থা যা জনগণের দ্বারা পরিচালিত হয়। জনগণের জন্য এই শব্দ দুটির দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন গণতান্ত্রিক সরকার পরিচালিত হয় জনগণের কল্যাণের জন্য, কোনো গোষ্ঠী বা শ্রেণীর স্বার্থে নয়। তো এটা হচ্ছে সংকীর্ণ অর্থে আমরা যদি দেখি যে আব্রাহাম লিঙ্কন যে সংজ্ঞাটা দিয়েছেন সেটাই মেইনলি আমরা সংকীর্ণ অর্থে দেখব, যে জনগণের জন্য, জনগণের দ্বারা এবং জনগণের জন্য এই যে বিষয়টা সেটা। এবার ব্যাপক অর্থে এসে কি, ব্যাপক অর্থে আমরা যদি দেখি সংজ্ঞাটা তাহলে আমরা দেখব যে এমন এক ব্যবস্থা যেখানে সমষ্টির সম্মতি, অনুমোদন, ইচ্ছা বা স্বার্থ গুরুত্ব পায়। গণতান্ত্রিক রাষ্ট্র বা সমাজে শুধুমাত্র নির্বাচিত সরকার কিংবা সংখ্যাগরিষ্ঠতা বা ভোটাধিকারের বিষয়টি গুরুত্ব পায় না, একই সঙ্গে গুরুত্ব পায় বিরোধী দলের গুরুত্ব, দায়িত্বশীল শাসন, বিকেন্দ্রীভূত শাসন। গণতান্ত্রিক রাষ্ট্র শ্রেণী, ধর্ম, বংশ, নারী, পুরুষ, ধনী, নির্ধন নির্বিশেষ সকলের জন্যই সমান। তাহলে বৃহৎ অর্থে আমরা কি দেখলাম যে এই যে গণতন্ত্র যে শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠ যে মনে করো যে পার্টি বা সরকার নিয়ে আলোচনা করবে তা না, সরকার যে বিরোধী দল থাকবে তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখতে পাই। এখানে শাসন ব্যবস্থাটা কেমন থাকবে, বিকেন্দ্রীভূত, অর্থাৎ কেন্দ্রীভূত না, বিকেন্দ্রীভূত। তারপর এখানে কি বলা হয়েছে যে সংখ্যাগরিষ্ঠতা বা ভোটাধিকার বিষয়টি যে গুরুত্ব পায় না, একই সঙ্গে গুরুত্ব পায় বিরোধী দলের গুরুত্ব। আমরা তাই দেখি যে গণতন্ত্রে একটা বিরোধী দল থাকে, সেই বিরোধী দল তাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো সেগুলো আমরা পালন করতে দেখি।
দায়িত্বশীল শাসন, বিকেন্দ্রীভূত শাসন। গণতান্ত্রিক রাষ্ট্রে শ্রেণী, ধর্ম, বংশ, নারী, পুরুষ, ধনী, নির্ধন নির্বিশেষে সকলের জন্যই সমান। এখানে ব্যাপক অর্থে গণতন্ত্রের ধারণাটাকে কারা ব্যাখ্যা করছেন? ল্যাস্কি, আর্নেস্ট বার্কার, হবহাউস, বার্নস, উইলবি প্রমুখ। সিডি বার্নেসের মতে আদর্শগত বিচারে গণতন্ত্র হলো এমন এক সমাজ ব্যবস্থা যেখানে সকল ব্যক্তি আক্ষরিক অর্থে সমান না হলেও এই অর্থে সমান যে তাদের প্রত্যেকেই বৃহত্তর সমাজের অবিচ্ছেদ্য তথা অপরিহার্য অঙ্গ, এগুলো বলেছেন। তাহলে আমরা যদি দেখি যে বৃহৎ অর্থে যদি আমরা গণতন্ত্র দেখি, তাহলে সেখানে যে শুধুমাত্র যে সরকারকে নিয়ে আলোচনা করবো অর্থাৎ নির্বাচিত যে সরকার সেটা না, সেখানে যে বিরোধী দল আছে তাদের ভূমিকা এবং ক্ষমতা, সেই ক্ষমতা বিকেন্দ্রীভূত হতে হবে এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। গণতন্ত্রের সংজ্ঞা সম্পর্কে আমরা দেখব বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী কে কি বলেছেন। হেরোডোটাস কি বলেছেন? যে গণতন্ত্র হলো এমন এক শাসন ব্যবস্থা যেখানে রাষ্ট্রের চরম ক্ষমতা যৌথভাবে সমাজের সকল সদস্যদের উপর ন্যস্ত থাকে। আব্রাহাম লিঙ্কনের তো আমরা আগে দেখলাম যে জনগণের দ্বারা এবং জনগণের জন্য পরিচালিত শাসন ব্যবস্থাই হচ্ছে গণতন্ত্র। এডি ডাইসি কি বলেছেন? যে গণতন্ত্র এমন এক শাসন ব্যবস্থা যেখানে জনসংখ্যার এক বড় অংশ শাসন কার্যে অংশগ্রহণ করে। জন স্টুয়ার্ট মিল কি বলেছেন? যে সমগ্র জনগণ বা এর অধিকাংশ যখন নির্দিষ্ট সময় অন্তর নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে শাসন করে তখন তাকেই বলা হয় গণতন্ত্র। যেটা আমরা বললাম যে গণতন্ত্রে অবশ্যই একটা ভোট যে ব্যবস্থা সেটা থাকতে হবে এবং একটা নির্দিষ্ট সময় পর পর আবার সেই ভোটের মাধ্যমে আমরা জনপ্রতিনিধি সিলেক্ট করব। লর্ড ব্রাইস কি বলেছেন? লর্ড ব্রাইস বলেছেন যে সরকারের ক্ষমতা বা শাসন ক্ষমতা কোনো বিশেষ শ্রেণী বা গোষ্ঠী নয়, সমস্ত সমষ্টি যাতে আইনগতভাবে ন্যস্ত হলে তাকেই বলা হয় গণতন্ত্র। গণতন্ত্রের আমরা একটু বৈশিষ্ট্যগুলো দেখব। গণতন্ত্রের বৈশিষ্ট্য তাহলে আমরা প্রথমেই বললাম যে গণতন্ত্রে যদি আমরা সার্বভৌমিকতা যে পাওয়ার সেটা যদি আমরা কারো হাতে দেখি সেটা হচ্ছে জনগণ, অর্থাৎ জনগণই হচ্ছে গণতন্ত্রের সার্বভৌমিকতার যে ক্ষমতা সেটা অধিকারী। এটা হচ্ছে জনগণের সার্বভৌমিকতা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তিস্বরূপ। জনগণের সার্বভৌমিকতার মূল বক্তব্য হলো যে জনগণই দেশের শাসক। অবশ্যই যে আজকে যে সরকার ক্ষমতায় আছে তো সেই সরকারকে নির্বাচিত করেছি আমরাই, অর্থাৎ আমরাই ভোটের মাধ্যমে সেই সরকারকে আমরা ক্ষমতায় এনেছি। এবার যদি সেই সরকার যদি আমাদের ভালো মতো কাজ না করে তাহলে আমরা পরের যে ভোট সেই ভোটে আমরা অবশ্যই অন্য কোনো বিকল্প রাস্তা দেখতে পাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জনগণের মূল ক্ষমতা ভোগ মানে গণতন্ত্রের মূল ক্ষমতা ভোগ করছে জনগণ, কারণ জনগণই দেশের শাসক। গণতন্ত্রের চূড়ান্ত রাজনৈতিক কর্তৃত্ব জনগণের হাতে থাকে। সরকার ও শাসন ব্যবস্থা পরিচালনার দায়িত্ব জনগণের উপর ন্যস্ত থাকে। গণতন্ত্রের সরকার গঠিত হয় শাসিতদের সম্মতির উপর ভিত্তি করে, সেই কারণে গণতন্ত্রের জনগণ সার্বভৌম ক্ষমতা সম্পন্ন। রাজনৈতিক সাম্য যদি আমরা দেখি যে গণতন্ত্রে আমরা রাজনৈতিক যে অধিকারগুলো সেগুলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সমান সুযোগ সুবিধা আমরা ভোগ করতে পারি। তো এই যে বলা হচ্ছে তো রাজনৈতিক সাম্য বলতে দেশের রাজনৈতিক যে কার্যাবলীতে প্রত্যেক নাগরিকের সমান অংশগ্রহণ যে অধিকার সেটাকে বোঝায়। গণতন্ত্রের সকল নাগরিকের রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণের সমান অধিকার ও সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে সরকার গঠন ও পরিচালনার ক্ষেত্রে, নির্বাচন অংশগ্রহণের ক্ষেত্রে, সরকারি চাকরি লাভের ক্ষেত্রে, সরকারি কাজকর্মকে সমালোচনার ক্ষেত্রে সকলের সমান অধিকার ইত্যাদি। উল্লেখ্য রাজনৈতিক সাম্য ব্যতীত গণতন্ত্র প্রতিষ্ঠা করা অসম্ভব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্রের যদি আমরা প্রথম দুটো পয়েন্ট দেখি তাহলে সার্বভৌমিকতা পাওয়ার ভোগ করছে জনগণ এবং রাজনৈতিক সাম্য সেটা আমরা গণতন্ত্রই দেখতে পাবো। কোনো রাজতন্ত্র
বা রাজতান্ত্রিক যে সরকার বা কর্তৃত্ববাদী বা সর্বনিয়ন্ত্রণবাদী যে সরকার, যেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, সেখানে জনগণের যে স্বাধীনতা বা জনগণের যে বিভিন্ন সুযোগ সুবিধা সেগুলো তারা সঠিকভাবে ভোগ করতে পারে না। এবং কর্তৃত্ববাদী এবং সর্বনিয়ন্ত্রণবাদী সরকারে আমরা দেখি যে সকল ক্ষমতা একজন বা একটা গোষ্ঠীর মধ্যেই কুক্ষিগত থাকে। কিন্তু গণতন্ত্রে সেটা হয় না। গণতন্ত্রের রাজনৈতিক সাম্য আছে জন্যই আমরা প্রকাশ্যে সরকারের বিরোধিতা, সরকারের সমালোচনা এবং চাকরি বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে আমরা সকলেই সমান অধিকার ভোগ করি। তাহলে এটা একমাত্র সম্ভব গণতন্ত্রের ক্ষেত্রে। তো এখানে আমরা রাজনৈতিক সাম্য দেখলাম। গণতন্ত্রে আমরা আইনের অনুশাসন দেখি। আইনের অনুশাসন অর্থাৎ গণতন্ত্রে আমরা অবশ্যই দেখব যে একটা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য একটা সংবিধান থাকে। সেই সংবিধান অনুযায়ী আমরা দেখি যে সেই রাষ্ট্র পরিচালিত হয়। তো এখানে বলা হচ্ছে গণতন্ত্র আইনের অনুশাসন, রুল অফ ল, নীতির উপর প্রতিষ্ঠিত। আইনের অনুশাসন বলতে আইনের সুপ্রতিষ্ঠিত প্রাধান্যকে বোঝায়। এই ধারণা অনুযায়ী আইনের স্থান সব কিছুর ঊর্ধ্বে, যা শাসকের শৈরী ক্ষমতার বিরুদ্ধে নাগরিকদের অধিকার ও স্বাধীনতার রক্ষক। প্রতিনিধিত্বমূলক সরকার। প্রতিনিধিত্বমূলক সরকার আমরা কি দেখব যে আমরা দেখি যে আমাদের গণতন্ত্রে আমরা যদি আমরা দেখি এই যে গত কয়েক মাস আগে লোকসভা ভোট হলো, সেই লোকসভা ভোটে আমরা এমপি সিলেক্ট করছি এবং তারা পার্লামেন্টে গিয়ে যে আমাদের প্রতিনিধিত্ব করে। এবং সেই এমপি যে লোকসভা ভোটে আমরা সেই লোকসভা ভোটে আমরা যে সরকারকে বা যে পার্টিকে আমরা ভোট দিলাম, যে পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো, সেই পার্টি থেকেই প্রধানমন্ত্রী হচ্ছে এবং তারা দেশটাকে পরিচালনা করছে। একই রকম করে যদি আমরা বিধানসভার ক্ষেত্রে দেখি, বিধানসভার ক্ষেত্রে আমরা এমএলএ সিলেক্ট করি, সেই তারাই আমাদের যে প্রতিনিধি। তা এই যে গণতন্ত্রে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিধিত্বমূলক সরকার। তাহলে এখানে বলা হয়েছে যে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রকে বোঝায় কি? বর্তমানে গণতন্ত্রের শাসন ব্যবস্থা রাষ্ট্রের আয়তন ও জনসংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে সকল জনগণের রাষ্ট্রীয় শাসন প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করা সম্ভব নয়। সেই কারণে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সৃষ্টি হয়েছে। একটু পরে আমরা দেখব যে প্রত্যক্ষ গণতন্ত্র আর পরোক্ষ। পরোক্ষ গণতন্ত্র বলতে আমরা বুঝি প্রতিনিধিত্বমূলক যে গণতন্ত্র সেটা। প্রত্যক্ষ গণতন্ত্র কি? যেখানে জনগণ সেই রাষ্ট্র পরিচালনায় একদম ডাইরেক্ট অংশগ্রহণ করে। ছোট ছোট দেশগুলোর ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে এটা সম্ভব, কিন্তু আমাদের ভারতের মতো একটা বিশাল বড় দেশে এই প্রত্যক্ষ গণতন্ত্র অসম্ভব ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমরা পরোক্ষমূলক যে গণতন্ত্র অর্থাৎ প্রতিনিধিত্বমূলক যে সরকার সেটা আমরা দেখতে পাবো। একই রকম করে এই যে জনপ্রতিনিধি নির্বাচন, ওই প্রতিনিধিত্বমূলক সরকার, এবং আমরা তার জন্য আমরা কি দেখতে পাচ্ছি যে জনপ্রতিনিধি আমরা নির্বাচন করছি। বিভিন্ন যে ভোট হচ্ছে, পঞ্চায়েত ভোট হোক, পৌরসভা ভোট হোক, বা এমএলএ অর্থাৎ বিধানসভা এবং লোকসভার যে ভোট, সেখানে আমরা যাদেরকে নির্বাচিত করছি তাহলে তারা হচ্ছে আমাদের জনপ্রতিনিধি। এই জনপ্রতিনিধি আমরা নির্বাচন করছি গণতন্ত্রে। গণতন্ত্রে জনগণ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করে থাকে। এই নির্বাচিত জনপ্রতিনিধিরাই প্রত্যক্ষভাবে শাসন কার্য পরিচালনা করে থাকেন। অন্যদিকে জনগণ তাদের নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে পরোক্ষভাবে রাষ্ট্রীয় শাসন কার্যে অংশগ্রহণ করে থাকে। তাহলে এখানে আমরা কি দেখলাম যে গণতন্ত্রে আমরা আইনের অনুশাসন দেখতে পাচ্ছি, প্রতিনিধিত্বমূলক সরকার অর্থাৎ এই যে আমরা নিচের যে পয়েন্টে দেখতে পাচ্ছি জনপ্রতিনিধি নির্বাচন, সেই জনপ্রতিনিধিরাই পার্লামেন্টে বা বিধানসভায় গিয়ে আমাদের প্রতিনিধিত্ব করে। এর জন্য আমরা যে সরকারটা দেখতে পাই সেটাকে আমরা বলি প্রতিনিধিত্বমূলক সরকার। গণতন্ত্রে অবশ্যই একটা ভোটিং সিস্টেম থাকবে এবং সবাই যে কোনো বয়সে যে ভোট দিতে পারবে তা না। আমাদের সংবিধান যদি আমরা দেখি সেখানে আমরা পরিষ্কার দেখব যে 18 বছর বয়স হলে ভোট দিতে পারবে। তো সেই সার্বজনীন প্রাপ্তবয়স্কের যে ভোটাধিকার সেটা আমরা গণতন্ত্রে দেখতে পাই। অর্থাৎ যে 18 বছর হলে একজন ব্যক্তি অবশ্যই ভোটাধিকারের যে অধিকার সেটা পায়। তো এটা আমরা গণতন্ত্রে দেখতে পাই। সংখ্যাগরিষ্ঠের শাসন যদি আমরা দেখি, সংখ্যাগরিষ্ঠের শাসন জিনিসটা কি? যে অনেক লোকসভায় হোক বা বিধানসভায় হোক বা যে কোনো ভোটে বিভিন্ন পার্টি যে প্রতিনিধি বা প্রার্থী তারা নির্বাচিত এসে দাঁড়াচ্ছে এবং যে পার্টি সবথেকে বেশি সিট বা আসন লাভ করছে অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছে সেই পার্টি সরকার গঠন করে। তো এটা আমরা গণতন্ত্রে দেখি।
তো গণতন্ত্রে আমরা তাহলে কীভাবে দেখতে পাচ্ছি যে সংখ্যাগরিষ্ঠের শাসন, অর্থাৎ শাসন কার্য প্রক্রিয়ায় দেশের সকল মানুষ অংশগ্রহণ করতে পারে না। গণতন্ত্রের যে দল আইনসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দলের স্থানীয় সদস্যদের নিয়ে সরকার গঠিত হয়। যেমন বর্তমানে যদি আমরা দেখি যে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমরা দেখি যে রাজ্যের ক্ষেত্রে টিএমসি যে পার্টি, সেই পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তারা সরকার নির্বাচন গঠন করলো। কিন্তু বর্তমানে যদি আমরা দেখি এনডিএ সরকার আমরা কোথায় দেখব, সেন্ট্রালে, অর্থাৎ বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এর ফলে তার যে সহযোগী দল তাদের সমর্থনে তারা সরকার গঠন করলো। তো এটাকে আমরা বলবো জোট সরকার। তো বিষয়টা পরে জোট সরকার কি, তাহলে আমরা দেখলাম যে যখন কোনো একটা পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম না এবং বা অর্জন করতে পারেনি, তখন বিভিন্ন বা আরও যে পার্টি আছে তাদের সমর্থনে তারা সরকার গঠন করছে, সেই সরকারটাকে তখন আমরা বলবো জোট সরকার। তো এখানে তাই বলা হয়েছে যে আমাদের গণতন্ত্রে আমরা কি দেখব, যে সংখ্যা গরিষ্ঠের শাসন, অর্থাৎ যে পার্টি সব থেকে বেশি সিট পাবে বা আসন পাবে তারা যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তাহলে তারাই সরকার গঠন করে। এবার গণতন্ত্রে আমরা কি দেখব, একটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা, অর্থাৎ সেই ভোটের সময় আমাদের একটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা দেখতে পাই, অর্থাৎ ভোটের নির্বাচন ব্যবস্থা। এই যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সাফল্যের সাথে নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু ও অবাধভাবে পরিচালিত হওয়া দরকার। সেই কারণে গণতান্ত্রিক রাষ্ট্রগুলি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করে থাকে, অর্থাৎ একটা ভোটের ব্যবস্থা করা হয়। এবং সেই যে ভোটে আমরা কি একদম ভয় বা কোনো প্রলোভন না থেকে দূরে সরে আমরা সেখানে অংশগ্রহণ করি, কিন্তু যেটা বাস্তবে একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখানে যদি আমরা দেখি সংখ্যালঘুদের অধিকার রক্ষা, অর্থাৎ গণতন্ত্রে আমরা দেখব যে যারা সংখ্যালঘু অর্থাৎ যারা সংখ্যায় কম তাদের যে অধিকার সেগুলো রক্ষা করার জন্য আমরা বিভিন্ন ধরনের রিজার্ভেশন সেটা আমরা দেখতে পাই গণতন্ত্রে। অধিকারের স্বীকৃতি, এই যে গণতন্ত্রের জনগণের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, পৌর, সাংস্কৃতিক প্রভৃতি অধিকারগুলি স্বীকৃতি পায়, যেমন মত প্রকাশের অধিকার, স্বাধীন ধর্মাচরণের অধিকার, যে কোনো স্থানে বসবাস ও যাতায়াতের অধিকার, সরকারের সমালোচনা করার অধিকার ইত্যাদি। অবশ্যই আমরা দেখতে পাই যে যদি আমরা এবার গণতন্ত্র বাদ দিয়ে যদি আমরা রাজতান্ত্রিক সরকার দেখি তাহলে কিন্তু এই যে অধিকারগুলো আছে সেগুলো আমরা ভোগ করতে পারি অথবা নাও পারি, সেটা সেই শাসকের মুড বা সেই শাসকের উপর নির্ভর করে যে সে কি চায়। কিন্তু গণতন্ত্রে আমরা মত প্রকাশের অধিকার, স্বাধীন ধর্মাচরণের অধিকার, যে কোনো স্থানে বসবাস ও যাতায়াতের অধিকার, সরকারের সমালোচনা করার অধিকার, এগুলো আমরা দেখতে পাই। সেটা একমাত্র সম্ভব গণতন্ত্রে। দলীয় ব্যবস্থা কি, দলীয় ব্যবস্থা অর্থাৎ গণতন্ত্রে যে ভোট, গণতন্ত্রে আমরা একটা বৈশিষ্ট্য দেখছি, একটা হচ্ছে ভোটিং সিস্টেম। সেই ভোটের মাধ্যমেই সরকার নির্বাচিত হয় এবং সেই ভোটে বিভিন্ন ধরনের দল, যেমন বিজেপি, টিএমসি, কংগ্রেস, আদার্স যে পার্টি আছে, বিভিন্ন ধরনের দল আমরা দেখতে পাই। তো গণতন্ত্রের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দলীয় ব্যবস্থা, যেখানে বিভিন্ন দল তারা ভোটে লড়াই করে এবং যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দল তখন সরকার গঠন করে। এখানে তারপর বাকি যদি আমরা পয়েন্টগুলো দেখি যে নাগরিক অংশগ্রহণ, অবশ্যই নাগরিক ইসে করে অংশগ্রহণ করে। জনমতের গুরুত্বকে আমরা দেখতে পাই বিকেন্দ্রীকরণ, অর্থাৎ ক্ষমতা কেন্দ্রীভূত না, যে কর্তৃত্ববাদী এবং সর্বনিয়ন্ত্রণবাদী সরকারের ক্ষেত্রে আমরা দেখব যে সেই যে ক্ষমতা সেগুলো বিকেন্দ্রীভূত না হয়ে কেন্দ্রীভূত। তো এগুলো আমরা দেখতে পাচ্ছি গণতন্ত্রের বৈশিষ্ট্য। এবার গণতন্ত্রের বিভিন্ন রূপ, এইখানে দুটো ভাগে আমরা দেখি, একটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র আর একটা হচ্ছে পরোক্ষ গণতন্ত্র। প্রত্যক্ষ গণতন্ত্র কি? প্রত্যক্ষ গণতন্ত্র প্রথমেই আমরা বললাম যে যে সকল দেশে এই যে রাষ্ট্র পরিচালনার জন্য একেবারে জনগণ ডাইরেক্ট ইনভলভ হয়, অর্থাৎ জনগণ প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে, সেটাকে আমরা বলবো প্রত্যক্ষ গণতন্ত্র। অর্থাৎ আমরা যদি সুইজারল্যান্ডের ক্ষেত্রে দেখি, সুইজারল্যান্ডের ক্ষেত্রে প্রত্যক্ষ গণতন্ত্র আমরা দেখতে পাই। তো এখানে একটু দেখি যে যে শাসন ব্যবস্থা জনগণ প্রত্যক্ষ বা সরাসরি শাসন কার্যে অংশ নিয়ে আইন কানুন প্রণয়ন, আইন শৃঙ্খলা রক্ষা, নীতি ও কর্মসূচি রূপায়ণ, বিচার কার্য পরিচালনা, যুদ্ধ শান্তি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রভৃতি কাজ করে থাকে, সেই গণতন্ত্রকে আমরা বলবো প্রত্যক্ষ গণতন্ত্র। প্রাচীন গ্রিস ও রোমের নগর রাষ্ট্রগুলিতে প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত ছিল। বর্তমানে
প্রত্যক্ষ গণতন্ত্র সম্পূর্ণ অচল। শুধুমাত্র আমরা কোথায় দেখতে পাচ্ছি, এই যে সুইজারল্যান্ডে কিছু কিছু ক্যান্টনে প্রত্যক্ষ গণতন্ত্রের উপস্থিতি লক্ষ্য করা যায়। অর্থাৎ এবার যদি আমরা ভাবি যে এবার আমাদের ভারতে এত বড় একটা দেশ, সেখানে রাষ্ট্র পরিচালনায় সমস্ত জনগণ ডাইরেক্ট বা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করবে, সেটা সম্ভবই না। এগুলো সম্ভব শুধুমাত্র আমরা যদি দেখি ছোট ছোট, যদি আমরা দেখি দেশ বা ছোট ছোট অঞ্চল, সেখানে আমরা প্রত্যক্ষ গণতন্ত্র দেখতে পাই, অর্থাৎ সভা সমিতির মতো করে যে পরিচালনা করা যায়। তো সেটা তো বর্তমানে আমরা দেখব প্রত্যক্ষ গণতন্ত্র একেবারে অচল, শুধুমাত্র সুইজারল্যান্ডের কিছু কিছু ক্যান্টনে আমরা এগুলো দেখতে পাই। প্রত্যক্ষ গণতন্ত্রের যদি আমরা বৈশিষ্ট্যগুলো দেখি, তাহলে এখানে কি হচ্ছে যে প্রত্যক্ষ অংশগ্রহণ অর্থাৎ জনগণ এখানে ডাইরেক্ট ইনভলভ হচ্ছে, সেটা বিভিন্ন ধরনের আইন, তারপর বিভিন্ন ধরনের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার সময় কি কি আমরা পদক্ষেপ গ্রহণ করব, সেগুলোতে জনগণ ডাইরেক্ট অংশ করায় এটা একটা সুবিধা হচ্ছে। আর জনগণের শাসনকে প্রাধান্য, যেটা বলা হলো যে এই শাসন ব্যবস্থায় জনগণ সরকারের সমস্ত ক্রিয়াকর্মে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে। আর যখন অংশগ্রহণ করে তখন তাদের যে রাজনৈতিক সচেতনতা সেটা অবশ্যই বৃদ্ধি পাবে। আর এখানে কি দেখতে পাচ্ছি, সরল প্রকৃতির শাসন ব্যবস্থা, অর্থাৎ প্রত্যক্ষ গণতন্ত্রের শাসন ব্যবস্থা সরল প্রকৃতি। এক্ষেত্রে সরকারের 3টি বিভাগের কার্যকলাপের মধ্যে কোনো পার্থক্য দেখা যায় না। তারপর যদি আমরা স্বচ্ছতা বলতে কি, এবার জনগণ যখন নিজেরাই ডাইরেক্ট ইনভলভ হয়ে তারাই সমস্ত কিছু ডিসিশন নিচ্ছে, এর ফলে এখানে একটা যে দুর্নীতি বা একটা অস্বচ্ছতা সেটা আমরা দেখতে পাচ্ছি না। তো এখানে আমরা কি দেখব, এই ক্ষেত্রে আমরা দেখব স্বচ্ছতা, অর্থাৎ সবাই যখন অংশগ্রহণ করছে, সেই অংশগ্রহণের মাধ্যমে সবার সম্মতিক্রমেই সেই ডিসিশনগুলো পাস হচ্ছে। তো এই জন্য স্বচ্ছতা একটা। আর এখানে আমরা কি দেখব, স্বল্প জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রের পক্ষে উপযোগী, যেটা বারবার বলা হচ্ছে যে ভারতের মতো বা আদার্স যে বড় বড় দেশগুলো আছে, সেই বিশাল বড় দেশে এবং বহু জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রের পক্ষে এই প্রত্যক্ষ গণতন্ত্র একেবারেই সম্ভব নয়। তো প্রত্যক্ষ গণতন্ত্র আমরা কোথায় দেখব, স্বল্প জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রের পক্ষে। প্রত্যক্ষ দায়বদ্ধতা আমরা কি দেখব, যে আমরা প্রথমে দেখলাম যে স্বচ্ছতা বিষয়টা যখন আমরা আলোচনা করলাম, যে তখন আমরা বললাম যে এই ক্ষেত্রে জনগণ ডাইরেক্ট অংশগ্রহণ করছে, ডাইরেক্ট অংশগ্রহণ করার ফলে সবার সম্মতিক্রমেই সেই সিদ্ধান্তগুলো গৃহীত হচ্ছে। এর জন্য এখানে যদি কোনো কিছু ভুল হয়, তাহলে জনগণ ডাইরেক্ট দায়বদ্ধ একটা থাকে। আমরা দেখি নমনীয়তা, এবার আমরা দেখবো একটু গুণ, অর্থাৎ উপরেগুলো আমরা দেখলাম বৈশিষ্ট্য। এবার প্রত্যক্ষ গণতন্ত্রের গুণ অর্থাৎ ভালো দিক কোনগুলা। জনগণের রাজনৈতিক সচেতনতা ও দায়বদ্ধতা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা প্রথমেই দেখলাম বৈশিষ্ট্যগুলোর মধ্যেই যে জনগণের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পাচ্ছে, কারণ জনগণ ডাইরেক্ট অংশগ্রহণ করছে, এর ফলে তাদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এবং দায়বদ্ধতা যেটা সেটাও বৃদ্ধি পায়। আর সরকারের বিরুদ্ধে অভিযোগের কোনো স্থান থাকে না, কারণ আমরা যদি দেখি পরোক্ষমূলক গণতন্ত্রে, সেই পরোক্ষমূলক গণতন্ত্রে জনগণ ডাইরেক্ট অংশগ্রহণ করছে না, এর ফলে যদি কোনো একটা তাদের মনের মতো না হয়, তাহলে সরকারের সমালোচনা করে বা সরকারের বিরুদ্ধে অভিযোগ করে। কিন্তু প্রত্যক্ষ গণতন্ত্রে আমরা সেটা দেখতে পাবো না, কারণ জনগণ ডাইরেক্ট অংশগ্রহণ করছে, এর ফলে সরকারের বিরুদ্ধে যে অভিযোগ সেটা থাকে না। দেশপ্রেম জাগ্রত হয়। তারপর সরকারের স্বৈরাচারিতা রোধ, অর্থাৎ সরকারের স্বৈরাচারিতা রোধ মানে কি, যে প্রত্যক্ষ গণতন্ত্রের সর্বস্তরের জনগণ প্রত্যক্ষভাবে শাসন কার্য পরিচালনায় অংশগ্রহণ করে থাকে, এর ফলে সরকারের স্বৈরাচারী হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আর সময়ের অপচয় রোধ, অর্থাৎ সবাই যখন ডাইরেক্ট সিদ্ধান্ত নিচ্ছে, এর জন্য এবার আমাদের পরোক্ষ গণতন্ত্রের যদি আমরা দেখি যে পার্লামেন্টে আমাদের ভারতের যেমন দেখি রাজ্যসভা, লোকসভা, এবার আমাদের কোনো কিছু একটা বিল পাশ করার জন্য যে রাজ্যসভা এবং লোকসভা দুটোতে পাশ করতে হয়, এর ফলে সময় অপচয় হয়। কিন্তু এবার সবাই মিলে যখন ডাইরেক্ট বসে একসঙ্গে বসে যখন তারা ডিসিশন নিচ্ছে, এর ফলে তাহলে সময় অপচয় হচ্ছে না, তাহলে সময় অপচয় রোধ। এখানে দেখলাম সহজ সরল প্রকৃতি আর কম ব্যয়বহুল। আমরা জানি যে কম ব্যয়বহুল হবে, কারণ প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে নির্বাচন, প্রশাসন, আমলাতন্ত্র প্রভৃতি ক্ষেত্রে যে বিপুল অর্থ ব্যয় হয়ে থাকে, প্রত্যক্ষ গণতন্ত্রে তা হয় না। সে কারণে এরূপ গণতন্ত্রের পরিচালনা ব্যয় খুবই কম। আর জরুরি অবস্থার পক্ষে উপযোগী, সাম্য নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এবার যদি আমরা দেখি দোষ,
দোষ কি? যদি আমাদের এই যে বৃহৎ আয়তন বিশিষ্ট রাষ্ট্রের পক্ষে অনুপযোগী, তাহলে আগেই বলা হলো যে প্রত্যক্ষ গণতন্ত্র শুধুমাত্র অল্প জনসংখ্যা এবং কম আয়তনযুক্ত রাষ্ট্রের পক্ষে সম্ভব। এখানে তারপর যদি সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক বিচক্ষণতার অভাব, অর্থাৎ আমরা যদি দেখি সাধারণ মানুষ তারা অনেকেই অজ্ঞ, তারপর হচ্ছে অশিক্ষিত হয়, এর ফলে তাদের রাজনৈতিক যে বিচক্ষণতা সেটার অভাব দেখা যায়। ফলে এরূপ গণতন্ত্রে অনেক ক্ষেত্রে জনস্বার্থ বিরোধী কার্যাবলী রূপায়িত হওয়ার সম্ভাবনা থেকে যায়। কেন্দ্রীভূত রাষ্ট্রীয় ক্ষমতা, দেশের সকল মানুষের রাজনৈতিক সচেতনতা না থাকার ফলে কার্যত অল্প সংখ্যক মানুষই শাসন কার্যে অংশগ্রহণ করে, ফলে প্রত্যক্ষ গণতন্ত্রের কার্যত রাষ্ট্রের ক্ষমতা মুষ্টিমেয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হওয়া থাকে। জরুরি অবস্থায় অনুপযোগী কারণ কি? তাহলে এখানে বলা হয়েছে যে বর্তমান সময়ে প্রেক্ষিতে দেশের শাসন ব্যবস্থা কোনো আপৎকালীন সময়ে দেশের সকল জনগণের পক্ষে একত্রিত হয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব নয়, সে কারণে এরূপ শাসন ব্যবস্থা জরুরি ব্যবস্থার ক্ষেত্রে অনুপযোগী। অর্থাৎ এবার যদি আমরা দেখি রিসেন্টলি অনেক দেশে আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধকালীন পরিস্থিতি এবং বিভিন্ন ধরনের সমস্যা, সেই জরুরিকালীন অবস্থায় সেই রাষ্ট্রের সমস্ত জনগণকে একত্রিত করে তাদের ডিসিশন নেওয়া ইম্পসিবল, তার জন্য বলা হচ্ছে জরুরি অবস্থায় অনুপযোগী। ক্ষমতার স্বতন্ত্র নীতি অনুপস্থিত, অর্থাৎ ক্ষমতার স্বতন্ত্রীকরণ মানে কি? যে বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ যে আলাদা আলাদা কাজ করবে সেটা আমরা এখানে উপস্থিতি দেখতে পাচ্ছি না। আর বহু জাতিভিত্তিক রাষ্ট্রে অচল, অর্থাৎ এবার আমাদের ভারতের মতো এত বড় দেশে বিভিন্ন জাতির সম্প্রদায়ের মানুষ বসবাস করে, সেই ক্ষেত্রে প্রত্যক্ষ গণতন্ত্র ইম্পসিবল। উন্নত রাষ্ট্রের ক্ষেত্রে অনুপযোগী, যে সমস্ত দেশে অধিকাংশ মানুষ অজ্ঞ, অশিক্ষিত এবং রাজনৈতিক বিষয়ে অসচেতন, সেখানে প্রত্যক্ষ গণতন্ত্রের বাস্তবায়ন সম্ভব নয়, সেই কারণে বলা যায় যে অনুন্নত রাষ্ট্রের ক্ষেত্রে প্রত্যক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অনুপযোগী, অকার্যকর। আর দেশের সর্বাঙ্গীন উন্নতি ব্যাহত হচ্ছে। দেশের প্রত্যেকে যদি রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করে তাহলে কেউই শিল্প, সাহিত্য, চারুকলা প্রভৃতি বিষয়ে মনোনিবেশ করতে পারে না, ফলে দেশের সামগ্রিক উন্নতি ব্যাহত হয়। তো এগুলো গেল দোষ। এখানে একটা প্রশ্ন আসে যে প্রত্যক্ষ গণতন্ত্রের বিলুপ্তির কারণগুলো কি কি? আমরা আগেই দেখলাম যে বর্তমানে প্রত্যক্ষ গণতন্ত্র দেখা যায় না, শুধুমাত্র সুইজারল্যান্ডের কিছু কিছু জায়গায় দেখা যায়। তো এখানে কারণ যদি আমরা দেখি, বৃহদায়তন ও বিপুল জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্র উপস্থিতি। কারণ বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি জনসংখ্যা প্রচুর বিপুল পরিমাণে বেড়ে গেছে, এর জন্য এই প্রত্যক্ষ গণতন্ত্র ইম্পসিবল। শাসন ব্যবস্থার জটিলতা, বর্তমান রাষ্ট্র পরিচালনার বিষয় অত্যন্ত জটিল ও সমস্যার জর্জরিত। এই প্রেক্ষিতে সাধারণ মানুষের পক্ষে ওই সমস্ত জটিল সমস্যার সমাধান করে সিদ্ধান্ত গ্রহণ করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। অর্থনৈতিক সমস্যা আমরা দেখব এখানে, যে কোনো রাষ্ট্রের সাধারণ মানুষ অর্থনৈতিক দিক থেকে এত বেশি জর্জরিত যে তাদের পক্ষে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মনোনিবেশ করা সম্ভব নয়। আমরা বর্তমানে দেখি যে এবার যদি আমরা প্রত্যক্ষ গণতন্ত্রে দেখি যে কোনো কিছু ডিসিশন বা কোনো কিছু গ্রহণ করার সময় জনগণকে উপস্থিত থাকতে হবে। এবার জনগণ মরছে তাদের সমস্যায়, তাদের প্রচুর টাকা পয়সার সমস্যা, তারা সেই সমস্যা ছেড়ে ওই সেখানে যে উপস্থিত থাকবে সেটা সম্ভব নয় এর ফলে। আর রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণে অনাগ্রহী, অর্থাৎ আমাদের মধ্যেও অনেকে আছে যে রাজনীতি পছন্দ করে না, এর ফলে তারা অংশগ্রহণে অনাগ্রহী। সেম একই বিষয়ের জন্য আমরা প্রত্যক্ষ গণতন্ত্রের বিলুপ্তির পথে দেখতে পাচ্ছি। তাহলে আজকে আমরা দেখলাম যে গণতন্ত্র কি আর গণতন্ত্রের বিভিন্ন রূপ। গণতন্ত্রের বিভিন্ন রূপের মধ্যে আজকে আমরা আলোচনা করলাম প্রত্যক্ষ গণতন্ত্র কি আর প্রত্যক্ষ গণতন্ত্র কোন কীরকম দেশে দেখা যায় এবং প্রত্যক্ষ গণতন্ত্রের যে গুরুত্ব বা প্রত্যক্ষ গণতন্ত্রের যে সুবিধা অসুবিধা অর্থাৎ দোষ গুণ সেগুলো নিয়ে আলোচনা করলাম এবং প্রত্যক্ষ গণতন্ত্রের যে অবলুপ্তির পথে বা বিলুপ্তির কারণগুলো দেখা গেল। পরের ক্লাসে আমরা পরোক্ষ গণতন্ত্র কি, পরোক্ষ গণতন্ত্র অর্থাৎ এর অপোজিট হবে প্রত্যক্ষ গণতন্ত্রের অপোজিট যে সেটা হচ্ছে পরোক্ষ গণতন্ত্র, সেই পরোক্ষ গণতন্ত্র কাকে বলে, পরোক্ষ গণতন্ত্রের দোষ গুণ, তারপর আমরা গণতন্ত্রের যে সাফল্যের যে সত্যগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। তো পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।